আজকে আপনাদের সামনে এডুকেশন সাবজেক্ট এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের একটা সামগ্রিক ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ আপনারা কি করবেন এবং কি করবেন না এই ব্যাপারে আলোচনা করবেন আমার খুবই প্রিয় স্যার এমআই স্যার নামে পরিচিত। উনি দীর্ঘ 16 বছর শিক্ষকতা জীবন অতিবাহিত করছেন এবং খুবই অভিজ্ঞ সম্পন্ন স্যার, এবং বিভিন্ন যে সমস্ত আমাদের সরকারি বা বেসরকারি যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেখানে যখনই কখনো ডেমনস্ট্রেশনের প্রয়োজন হয়েছে বা মোটিভেশন স্পিকার হিসেবে উনি খুবই পরিচিত, মোটিভেশন খুবই ভালো দেন এবং ইন্টারভিউয়ের জন্য উনি প্রায় ডাক পান। তাই ওনার কাছ থেকে আমি কিছু কথা শুনবো। আমি ওনাকে অনেকদিন ধরেই বলেছিলাম যে স্যার আপনার একটা দীর্ঘ মূল্যবান যে আপনার অভিজ্ঞতা অর্জন করেছেন সেই সম্পর্কে দু চার কথা বললে ছেলেমেয়েরা খুবই উপকৃত হবে। উনি আমার এই প্রস্তাবে রাজি হয়েছেন, ওই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন এমআই স্যারকে ডেকে নেবো। প্লিজ স্যার আপনি এখানে আসুন, আপনার মূল্যবান বক্তব্য স্টুডেন্টদেরকে একটু দিয়ে উদ্দীপিত করুন যাতে পরবর্তীকালে ওরা ডেমনস্ট্রেশন ভালো করে দিতে পারে এবং ইন্টারভিউ সফলতা লাভ করতে পারে। এ হচ্ছে আমার প্রিয় এমআই স্যার। আমরা একই স্কুলে চাকরি করতাম, বর্তমানে উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন। ঠিক আছে, এরপর বাকি কথা স্যারের মুখে আমরা শুনে নেব। ধন্যবাদ আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা, সঙ্গে সালাম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তেই আমরা এসএলএসটি শেষ করেছি। দীর্ঘ লড়াইয়ের একটা প্রস্তুতি ছিল আমাদের প্রত্যেকে নিজের নিজের সাবজেক্টে বেস্ট টুকুন দিয়ে আমরা আমাদের প্রিপারেশন করেছি এবং শেষ পর্যন্ত আমরা পরীক্ষা সফলভাবে দিতে সক্ষম হয়েছি। পরীক্ষা যে যত ভালোই দিয়েছি সেই নিরিখে আমরা একটা স্কোর অ্যান্সার কি থেকে মোটামুটি ভাবে একটা গেস করেছি যে আমি এই স্কোর পেতে যাচ্ছি, এবং সেই নিরিখে একটা কাট অফ আমরা হয়তো আইডিয়া করছি যে হ্যাঁ এই কাট অফ যেতে পারে। সুতরাং এর পরবর্তী যে ধাপ আমরা সকলেই জানি, চাকরি পরীক্ষার সবশেষ ধাপ হচ্ছে ইন্টারভিউ, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সামনে কোশ্চেন হাতে পেলে সেই কোশ্চেন থেকে অ্যান্সার করা এবং এক্সপার্টের সামনে বসে ফেস টু ফেস তাদের প্রশ্নের সম্মুখীন হওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমরা যখন রিটেন টেস্টগুলো দিই সেক্ষেত্রে কিন্তু আমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে কোনো টেস্টিং হয় না, আমার যে নলেজ, সাবজেক্টিভ নলেজ, তার উপরেই আমাদের টেস্টিংগুলো হয়ে থাকে। কিন্তু এই যখনই কোনো ভাইভা কিংবা ইন্টারভিউ বলছি আমরা, সেক্ষেত্রে আমাদের মূল বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় পার্সোনালিটি বিষয়টা। সুতরাং আমরা সামনে যে ইন্টারভিউ আমাদের আসতে যাচ্ছে, যারা ডাক পাবো ইন্টারভিউর জন্য, আমি সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা যারা ভালো এক্সাম দিয়েছেন সকলেই যেন ডাক পান, এবং উইদাউট প্রিপারেশনে কিন্তু ইন্টারভিউ বোর্ডে ফেস না করাই ভালো। সেই জন্য যদি সম্ভব হয় কিছু মক ইন্টারভিউ দেওয়ার আপনাদের, তাহলে সেটা দিয়ে প্র্যাকটিস করে রাখবেন। পাশাপাশি এই সমস্ত যে ভিডিওগুলো আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমরা করার চেষ্টা করছি, সেগুলো আপনারা দেখে বুঝে নিতে পারেন ম্যাটারগুলো, যে ইন্টারভিউ বোর্ডে কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি তুলে ধরা হয়। তা আমি খুব দীর্ঘায়িত না করে ছোট্ট করে আপনাদের সুবিধার্থে কিভাবে কোন বিষয়গুলোতে এগিয়ে যাওয়া যায়, কমন বিষয়গুলো বা কি, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমত, যখন আপনাকে কল করা হচ্ছে, আপনি কল পেয়েছেন ইন্টারভিউর ক্ষেত্রে, দেখা যাবে যে ইন্টারভিউ বোর্ডে 3-4 জন এক্সপার্ট থাকবেন। একটা ভয়ের কারণ তৈরি হয়, সেই জন্যই প্র্যাকটিসটা দরকার আগে থেকে। যদি সাবলীল হয়ে থাকেন প্র্যাকটিস করে, মক প্র্যাকটিস করে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই ভীতিটা থাকে না। তারপরেও থাকলে নিজেকে একটু সাহস দিয়ে এগিয়ে যেতে হবে। আপনি অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পার্সোনালিটি টেস্ট হবে, তারা টেস্ট করবেন এক্সপার্টরা। সুতরাং আপনি যখন ইন করছেন এক্সাম হলে, মানে ইন্টারভিউ হলে যখন আপনাকে ডাকা হচ্ছে, অবশ্যই পারমিশন নিয়ে ইন করতে হবে। আসতে পারি স্যার বলতে পারি, কিংবা মে আই কাম ইন স্যার বলতে পারি, বিভিন্নভাবে বলতে পারি। প্রবেশ করার পরে হতে পারে যে কোনো ধন্যবাদ জ্ঞাপন স্বরূপ নমস্কার বলতে পারি, সালাম দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি আপনার যেটা খুশি অভিবাদন আপনি করতেই পারেন। তারপরে সামনে সিট থাকবে, কখনোই সেই সিটে উইদাউট পারমিশনে আমাদের বসে যাওয়া ঠিক হবে না। তারাই, সেই এক্সপার্টরাই আপনাকে বসতে বলবেন। যদি নাও বসতে বলেন, একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা। তারপরে যদি দেখেন যে বসতে বলছেন না, সেক্ষেত্রে একটা পারমিশন নিয়ে নেওয়া যায়। স্যার আমি কি বসতে পারি, সেভাবে বলা যেতে পারে। সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমার আপনার পার্সোনালিটি টেস্ট। এবং এখানে বারবার করে আমি একটা কথা উল্লেখ করছি, পার্সোনালিটি কথাটা।
ব্যক্তিত্ব পরীক্ষা হচ্ছে। ওখানে আমার চলন, আমার ওঠা বসা, আমার জেস্টার পস্টার কেমন। অনেক ক্ষেত্রে অনেকের মুদ্রা দোষ থাকে, অনেকের চোখ পিটপিট করা মুদ্রা দোষ থাকে, কারো বসে হাত পা নাড়ানো বেশি মুদ্রা দোষ থাকে, পা কাঁপানো মুদ্রা দোষ থাকে। সেই বিষয়গুলোকে কিন্তু আগে থেকে কন্ট্রোল করতে হবে কিছুটা হলেও, যদিও সম্পূর্ণরূপে হয়তো মুদ্রা দোষগুলো কাটিয়ে ওঠা যায় না, কিন্তু চেষ্টা করলে কিছুটা কমানো যেতেই পারে। তারপরে সামনে এক্সপার্টরা থাকবেন, পরপর আপনাকে কোশ্চেনিং হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম ইন্ট্রোডাকশন যে পার্টটা আপনার সম্পর্কে কি জানতে চাইবেন তারা। আপনি আপনার নাম তো অবশ্যই উল্লেখ করবেন, এবং পাশাপাশি আপনার ভালো লাগার কোনো বিষয় থাকলে, স্পেশাল কোনো বিষয় থাকলে সেগুলো আপনি অবশ্যই সেগুলো নক করবেন। যেমন আপনার কোনো হবি থাকতে পারে, সেটা আপনি উল্লেখ করতে পারেন সেই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই। তারপরে পরে এইগুলো চলাকালীনই কোনো না কোনো এক্সপার্ট আপনাকে কোনো বিষয়ের উপরে প্রশ্ন শুরু করবেন। সে হতে পারে আপনার সাবজেক্টিভ ম্যাটার, হতে পারে আদার্স কোনো ম্যাটার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিটেন টেস্টের সঙ্গে এই ভাইভার পার্থক্য। রিটেন টেস্টের একটা সুন্দর সিলেবাস থাকে, সেই সিলেবাস হয়ে আমরা ইউনিট ধরে ধরে প্র্যাকটিস করি, রিভিশন করি, নিজেকে প্রস্তুত করি। কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য স্পেশাল কোনো সিলেবাস থাকে না। তারপরেও আমরা আমাদের মতো করে এটাকে সিলেবাসের মতো করে সাজিয়ে যদি নিয়ে প্র্যাকটিস করি, যেমন দুটো পার্টে যদি ভাগ করে নিই, একটা হচ্ছে এখানে ডেমো দিতে হবে ক্লাস, আর একটা হচ্ছে এই পার্সোনালিটি টেস্টের মধ্যে সাবজেক্টিভ কোশ্চেন একটা সাইডে, আর একটা সাইডে আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, জিকে হতে পারে, যে কোনো কিছু প্রশ্ন হতে পারে। তো আমি এখানে প্রথমত ডেমোর আগেই যে অংশটা, সেই অংশটা একটু আলোচনা করার চেষ্টা করব। সাপোজ আপনি বসে আছেন, আপনাকে কোশ্চেন করা হচ্ছে পরপর পরপর, আপনার সাবজেক্ট থেকে হয়তো প্রশ্ন করা হচ্ছে। এখানে লক্ষ্য রাখা দরকার, যদি বিশেষ কোনো দিন সেটা হয়ে থাকে, তাহলে সেই দিন সম্পর্কে তথ্য আপনাকে সংগ্রহ করে যেতে হবে, সেটা যেন খেয়াল থাকে। পাশাপাশি কোনো একটা সাবজেক্টিভ কোশ্চেনের মধ্যে কিন্তু আদার্স কোনো কোশ্চেন ঢুকে যেতে পারে। বিব্রত বোধ একদমই করলে চলবে না, বিরক্তি বোধ করলে চলবে না। সেক্ষেত্রে আমি যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা, তার সঙ্গে আই কন্ট্যাক্ট থাকবে। তাদের দেখে ভয় এবং লজ্জায় দুটোর কোনোটাই সেখানে থাকতে হবে না, একেবারেই নয়। চোখে চোখ মিলিয়ে সাহস রেখে কথা বলুন। আপনার এই চোখে চোখ রাখাটাই সাহসের একটা বার্তা যায় তাদের কাছে, যে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। এবং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানুষ যখন সত্য কথা বলে, সঠিক কথা বলে, তখনই কেবলমাত্র চোখে চোখ রাখতে পারে। সুতরাং চোখে চোখ রেখে এক্সপার্টদের সামনে কথা বলুন। সব বিষয় জানা থাকবে এমন কোনো কথা নেই। আপনার আমার যেটুকুন জানা থাকবে না, সেটা সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটা জেনে নেওয়ার চেষ্টা করব, অন্তত এইটুকুন তার সঙ্গে যোগ করবেন। কোনো না কোনো সময় হয়তো 3টে প্রশ্ন আপনার জানা নেই, কোনো না কোনো ক্ষেত্রে বলবেন স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা জানা নেই, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব। এইটুকুন আপনি ওখানে নক করতে পারেন। এইভাবে যখন যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, আপনি সাবজেক্টিভ বিষয়টা রেডি হয়ে গিয়েছেন, পাশাপাশি রেডি হয়ে গিয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে টাইপের বিষয়গুলো, দেশ সম্পর্কিত তথ্য, রাজ্য সম্পর্কিত তথ্য। পাশাপাশি যে বিষয়টাতে নজর দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু টিচিং চাকরির পরীক্ষা, সুতরাং টিচিং রিলেটেড যে সমস্ত ধারাগুলো আছে, নীতিগুলো আছে, সরকারি প্রজেক্টগুলো আছে, সেইগুলো অবশ্যই দেখে যাব আমরা। বিভিন্ন কমিশনগুলো আছে, শিক্ষা কমিশনগুলো আছে, সেগুলো একেবারেই কোশ্চেন যখন তখন হতে থাকবে। একেবারে স্বাধীনতা পূর্ববর্তী যে কমিশনগুলো রয়েছে সেইগুলো যেমন দেখতে হবে, স্বাধীনতা পরবর্তী কমিশনগুলো কিন্তু একটু করে দেখতে হবে। এই গেল মোটামুটি আমাদের প্রথম পার্টটুকুন, মানে ফার্স্ট ইন্ট্রোডাকশনের সময় আপনাকে যে প্রশ্নগুলো করা হতে পারে সেই অংশ দিকটা। তারপরে কোশ্চেন চলাকালীনই সাবজেক্টিভ কোনো একটা কোশ্চেন হয়তো করবেন, সেই সূত্র ধরে আপনার ভালো লাগা বিষয়ের উপরে হতে পারে, আপনার মন্দ লাগা বিষয়ের উপরে হতে পারে, আপনাকে ডেমোর সঙ্গে সঙ্গে বলা হবে। কিন্তু হতে পারে সাপোজ আপনি ইতিহাসের, আপনাকে জিজ্ঞেসই করা হবে যে ইতিহাসের কোন পার্টটা আপনার কাছে কঠিন বলে মনে হয়। আপনি হয়তো কোনো একটা পার্ট বললেন যে আমার কাছে হয়তো আধুনিক ইতিহাসটা কঠিন লাগে, কিংবা আমাকে ইউরোপের ইতিহাসটা কঠিন লাগে। তো এইভাবে দেখা যাবে যেটা কঠিন আপনাকে লাগলেও আপনি বললেন, সেই পার্ট থেকে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তাহলে আচ্ছা আপনি এক কাজ করুন, এই পার্টটার একটা ডেমো দিন, হতে পারে। কিংবা কখনো আপনার ভালো লাগা জিজ্ঞেস করতে পারেন, সেই ভালো লাগার থেকে আপনাকে কোনো একটা বিষয়ে ডেমো দিতে পারেন। কিংবা তারা আপনাকে বেছে দিতে বলতে পারেন যে আপনি ক্লাস 9-এর জন্য বা ক্লাস 10-এর জন্য, কিংবা ক্লাস 11-12-এ যদি আপনি SLST কোয়ালিফাই করে থাকেন, সেক্ষেত্রে 11-12-এর কোনো সাবজেক্টে আপনাকে কোনো টপিকের উপরে ডেমো দিতে বলতে পারেন। অর্থাৎ ডেমো ব্যাপারটা
হয় আপনাকে চুজ করতে বলতে পারে, অথবা তারাও বলে দিতে পারেন। যদি তারা যেটা আপনাকে টপিক দিয়ে দিচ্ছে সেখানে যদি আপনার প্রবলেম থাকে যে আমি ততটা ধাতস্থ নয় বিষয়টাই, তাহলে আপনি আপনার অনুরোধ রাখতে পারেন, স্যার আমি কি এই বিষয়টার উপরে কি দিতে পারি, এই বিষয়টা আমি একটু বেশি সাবলীল, তবে যেটা দিতে বলেছেন সেটাও পরবর্তীতে আমি রেডি হয়ে যাব, তবে এই মুহূর্তে যদি এটা দিতে পারেন বেশি ভালো হয়। এইভাবে পারমিশন নিয়ে নেওয়া যায় অনেক সময়, কোনো অসুবিধা থাকে না সেক্ষেত্রে যে তারা মার্কস কমিয়ে দেবেন বা কিছু, এটা যে ম্যাটার। এবার হচ্ছে ডেমো ব্যাপারটা। ডেমোর ক্ষেত্রে যে বিষয়টা প্রথমেই দরকার, ডেমো মানে আপনি ক্লাসে ইন করছেন, তাহলে ক্লাস মানে সেখানে টিচার থাকবে, সেখানে থাকবে স্টুডেন্ট। তা আপনি তো এক্সাম হলে মানে ইন্টারভিউ হলে আপনি তো স্টুডেন্ট পাচ্ছেন না, তাহলে এক্ষেত্রে দুটো বিষয়, এক যারা এক্সপার্ট থাকছেন তাদেরকে স্টুডেন্ট ধরা যেতে পারে, তাদের সঙ্গে আপনি তাদের পারমিশন নিয়ে নিতে পারেন যে স্যার আপনাদেরকে আমি এই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি, তার পারমিশন অবশ্যই দেবেন। পাশাপাশি আপনি সামনের যে ফাঁকা জায়গাটা থাকছে সেখানে আপনি কল্পনা করুন যে এখানে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, আমি ক্লাসে ইন করলাম, ক্লাসে ইন করার সময় যেভাবে আমরা ইন করি যদি আগে থেকে টিচিং এর এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, নইলে হয়তো ঢুকেই কি কেমন আছো তোমরা ইত্যাদি এইভাবে কোনো সম্ভাষণ দিয়ে বা ভালো আছো তো সবাই, মানে আপনি ইন করেই চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়বেন না, সেখানে তো চেয়ার থাকার কথা নয়, তারপরেও বলছি একেবারে গিয়ে বোর্ডের কাছে ঘেঁষে দাঁড়িয়ে যাবেন না, সেখানে স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আপনি ইন্টারাকশন করছেন, এই ফ্যাক্টটা যেন ফুটে ওঠে প্রথমেই। একটা কথা বলে রাখি, যে কোনো বিষয়ের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে খুবই সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথম ফেজটা সেখানে যদি খুব ভালো স্টার্টিং দিয়ে দিতে পারেন তাহলে যেমন ভালো দিক, ডেমোর ক্ষেত্রেও সেম একই জিনিস, স্টার্টিং পয়েন্টটা খুবই ভালোভাবে লক্ষ্য করেন এক্সপার্টরা। সুতরাং স্টার্টিং পয়েন্টটা যদি আপনি খুব সাংঘাতিকভাবে শুরু করতে পারেন একেবারে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে, তাহলে কিন্তু খুব বেশি ইফেক্টিভ হয়। তো সেইভাবে শুরু করুন, এবং যে বিষয়টা আপনি উত্থাপন করতে যাচ্ছেন সেই বিষয়ের আগে বোর্ড ওয়ার্কের একটা ছোট্ট ব্যাপার থাকে, সেখানে তারিখ উল্লেখ করা, অন্তত বোর্ডের বাম দিকটা আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, তারপরে কোন ক্লাসের জন্য সেই শ্রেণীটা আমরা লিখি, কোন সাবজেক্ট সেটা লিখি, তারপরে হচ্ছে কোন একক বা টপিক সেটা আমরা লিখি, এই বিষয়টা বোর্ড ওয়ার্কে উল্লেখ থাকবে। এবার হচ্ছে যে টপিকটা শুরুতেই না লিখে দিয়ে তাদের সঙ্গে পূর্ব জ্ঞান স্বরূপ কোনো বিষয়ের সাপেক্ষে উত্থাপন করুন বিষয়টাকে। ধরে নিন যে আপনি এডুকেশনের ডেমো দিচ্ছেন, এডুকেশনের আপনি স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে আপনি বৃদ্ধি এবং বিকাশের উপরে দিতে যাচ্ছেন ডেমোটা, তাহলে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কিত কিছু তথ্য স্টুডেন্টদের সঙ্গে আগে শেয়ার করুন। কল্পনার জগতে আপনি বেঁচে যান, সামনে স্টুডেন্ট রয়েছে ধরে নিন, তাদের কাছ থেকে তাদের প্রশ্ন করুন বৃদ্ধি বিকাশ সম্পর্কিত, তারাই উত্তর দিবে, বৃদ্ধি বিকাশ ওয়ার্ডগুলো তারাও বলবে, আপনি বলবেন, তারপরে আপনি বলুন ঠিক আছে চলো তাহলে আমরা আজকে বৃদ্ধি বিকাশ সম্পর্কিত একটা আলোচনা করে নিই। পড়াই কথাটা একদমই ব্যবহার না করাই ভালো আমার মতে, আলোচনা করি, স্টুডেন্টদেরকে বলবো চলো আমরা আলোচনা করি। আপনি এবার উল্লেখ করলেন এককের জায়গায় বৃদ্ধি ও বিকাশ, এবার বৃদ্ধি সম্পর্কিত কিছু তথ্য, বিকাশ সম্পর্কিত কিছু তথ্য আপনি সুন্দরভাবে দিলেন, বৃদ্ধি কোনটা বিকাশ কোনটা, এইটুকু করতে করতে দেখবেন আপনার সময়টা কিন্তু মোটামুটি ভাবে চলে গেছে। তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার ওর মধ্যে করে নেবেন ছোট্ট করেই, যা আপনি বললেন তার মধ্যে কোশ্চেন অ্যান্সার সব সময় ইন্টারাকশন হবে, কিন্তু মানে ক্লাসটা হবে ইন্টারঅ্যাক্টিভ। আমরা সবাই জানি বর্তমান দিনের যে ক্লাস সেটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, অর্থাৎ ছাত্রছাত্রী কেন্দ্রিক। সুতরাং ওরা কোনোভাবেই যেন বোরিং ফিল না করে, ওরা চুপচাপ থাকবে না, বরং তারাই বেশি অ্যাক্টিভ থাকবে, আপনি তাদেরকে অ্যাক্টিভ রাখবেন, সেইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। এবং শেষে আপনি মৌখিকভাবে বলুন বা বোর্ডে লিখুন যে ঠিক আছে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এবার বাড়ির কাজ হিসেবে এই বিষয়গুলো কিন্তু থাকছে, এগুলো সবাই বাড়িতে দেখে আসবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সুতরাং সবাই ভালোভাবে স্টাডি করবে, ভালো থাকবে, এই বলে আপনি শেষ করুন, স্যারদের পারমিশন নিন, স্যার আমি শেষ করলাম, বা তার আগেই তারা ডেকে নিতে পারে আপনাকে, আপনি এসে আবার বসতে বলবেন, তারা হয়তো বসবেন, আপনি যে বিষয়ের উপরে ডেমো দিলেন সেই বিষয়ের উপর থেকে কোশ্চেন এবার হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আপনি যেহেতু সাবজেক্ট ওটা আপনার, সুতরাং সেখান থেকে কোশ্চেন আপনি পারবেন, এই মনোবল নিয়ে আপনি বসুন। আমি যতটুকু পড়িয়েছি সেখান থেকে আমি বেশ ভালো রকমের অ্যান্সার দিতে পারবো, এই পজিটিভনেস নিজের মধ্যে রাখুন, এবং এই সৎ সাহস রেখে যে কোশ্চেন অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো সুন্দরভাবে আপনি ডিল করুন। আশা রাখছি আপনার এই সততা, আপনার এই সাহস আপনার ইন্টারভিউটাকে সুন্দরভাবে শেষ করতে সাহায্য করবে। যখন
তারা বলবেন ঠিক আছে আপনি আসতে পারেন। আপনি অবশ্যই ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ মানে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম, স্যার ম্যাম উভয় থাকবেন হয়তো বা থাকতে পারেন, সেক্ষেত্রে সেইভাবে সম্ভাষণ জানিয়ে আপনি আসতে পারেন। তারপরে হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনাকে বিব্রত বোধ করার জন্য কিছু কোশ্চেন হঠাৎ করে দিতে পারেন তারা, আপনার টেম্পারমেন্টটা দেখার জন্য। আপনি রেগে যাচ্ছেন নাকি কেমন, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনি এখানে রেগে যাচ্ছেন, তাদের সামনে মানে আপনি স্টুডেন্টদের সামনে তো রেগেই যাবেন, তার মানে আপনার টিচিং এর অভিজ্ঞতাটা খুব ভালো, তাদের কাছে বার্তা হিসেবে যাচ্ছে না। তো সেই দিকটা লক্ষ্য রাখবেন। আশা করছি আপনাদের সবার ইন্টারভিউ ভালো হোক, এটা চাইছি। এখানে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।